এবারের বইমেলাতে দুইটা স্টল ছিল বাতিঘর নামে যে প্রকাশনা ওটার। তো একটাতে দেখলাম যে সবাই মিলে খুব ছবি তোলার জন্য উতলা হয়ে গেছে। তো আমার সঙ্গে আমার সাথে যারা গিয়েছিল তারা বলে যে এখানে গিয়ে ছবি তুলবো। তো ওরা ছবি উঠালো। তার পাশেই আর একটা স্টল বাতিঘরেরই, সেখানে দেখলাম যে বই কেনার তুমুল হিড়িক চলতেছে। সবাই এসে একজনের নাম খুব করে বলতেছে যে ভাই দ্য ভিঞ্চি ক্লাব বইটা দেন। তো আবার একটু আগ্রহ জন্মলো লেখকটাকে। পরে দেখেছি লেখকটা হচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিন। তো এই নাজিম উদ্দিনের নামের আগে আমি শুনেছি, কিন্তু খুব একটা আগ্রহ পাইনি। কিন্তু দেখলাম প্রচুর কাটতি, সবাই এসে কিনতেছে। তো আমি ভাবলাম যে বইগুলো দেখি। তো বই যখন দেখছি তখন দেখলাম যে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন, কেউ কথা রাখেনি, 1952 নিছক একটি সংখ্যা নয়, মানে এই ধরনের নামগুলো। তো নামগুলো শুনে একটু আগ্রহ জন্মালো। পরে যে সেলসম্যান মেয়েটা, তাকে জিজ্ঞাসা করলাম কেমন ধরনের লেখে। তো বলে উনি ডিটেকটিভ, মানে রহস্য উপন্যাস লেখে। এই বলতে বলতে একটা মেয়ে দেখলাম একটা বই কিনে ফেললো, এবং সাথে সাথে ওই মেয়েটি তাকে বললো যে এই লেখক তো পাশে আছে, চাইলে আপনি অটোগ্রাফ নিতে পারেন। তো মেয়েটা দেখলাম দৌড় দিয়ে চলে গেল। তো আমি ভাবলাম যে এইরকম একটা তো দেখি তো লেখক কি, আমি একটা বই না কিনলে তো হয় না। তো লেখক জাস্ট একটা বই নিয়ে পাতা উল্টাই আমি দেখি যে লেখক ঢাকা ভার্সিটির বড় ভাই। সে চারুকলাতে ভর্তি হলেও পরবর্তীতে জার্নালিজমে সে মাস্টার্স কমপ্লিট করছে। তো ভাবলাম যে ইউনিভার্সিটি বড় ভাই, তার একটা বই দেখি। তো মেয়েটাকে জিজ্ঞাসা করলাম কোন বইটা পড়লে ভালো। আমি ওনার বই কখনো পড়িনি, একটা বই আমাকে একটু সাজেস্ট করেন। তো তখন সে আমাকে যে বইটির কথা বলে সেটা হচ্ছে পেন্ডুলাম, বলে এই বইটা পড়তে পারেন, খুব ভালো। তো দেখলাম বইটি 2016 সালে প্রকাশিত হয়েছিল। দেখলাম অনেক আগের বই যদিও, তারপরেও নিই, 300 পৃষ্ঠা একটি বই। তো জাস্ট নিয়ে আমিও ভাবলাম যে ওই দূরে জিজ্ঞাসা করলাম লেখক কই। তো দেখলাম যে দূরে উনি বললো যে ওই যে বসে আছে, গোলাপি টি শার্ট পরা, ওনার কাছে যান, মাথায় ক্যাপ পরা। তো ভাবলাম যে যাই, যেহেতু বড় ভাই মানুষ, যদিও এগুলো আমি কখনো করি নাই। তা ভাবলাম গিয়ে দেখি আসলে কতটুকু, মানে না নিলেও তো অপমান হচ্ছে না, নিজের ভাই ইউনিভার্সিটি যেহেতু। তো গেলাম, আমার যাওয়া দেখি সে বইটা নিয়ে অটোগ্রাফ দেওয়া শুরু করার জন্য বললো যে নাম কি। তো নামটা বললাম, সাথে সাথে লিখলো। তখন আমি একটু সুযোগ পেলাম, তখন বললাম যে ভাই আপনি তো ইউনিভার্সিটি না? তো বললো হ্যাঁ। তখন সে তার সাবজেক্টের নাম বললো যে আপনিও কি তাই? আমি বললাম হ্যাঁ। পরে আমি আমার সাবজেক্টের নাম বললাম, এরপরে বললাম ভাই অটোগ্রাফ দিলেন, ফটোগ্রাফ কি নিব? সে খুব আন্তরিকভাবে আমাকে জড়িয়ে ধরে পরে একটা ছবিও তোলা হলো। তো এই হচ্ছে ওনার সাথে মানে প্রাথমিক যে পরিচয়, তাতে আমি খুবই আকৃষ্ট হয়ে গেলাম। এরপরে ভাবলাম যে যেহেতু অনেক মোটা একটি বই, পুরা রমজান মাস ধরে পড়বো। তো এরপরে বাসায় এসে যখন বইটি পড়া শুরু করলাম, তো দেখলাম যে উনি একটা মানে খুব উপর লেভেলের লোক, বড় মাপের খেলোয়াড়। মানে প্রথমে বইটার যে শুরুটাই করছে বিদেশি ভাবে, বিদেশি লেখকদের, মানে একজন লেখকের উদ্ধৃতি দিয়ে ওইভাবে শুরু করছে। তো সেখান থেকে খুবই চমৎকার। তো একটু ধাক্কা খেলাম যে বিদেশি যদি পরিবেশে বইটা লেখা হয়, ওইভাবে প্লটটা তৈরি করা হয়, তাহলে আসলে আগ্রহ কতটুকু পাবো। কিন্তু বইটা অ্যাকচুয়ালি যখন পড়া শুরু করলাম, তখন দেখলাম যে না, এটা আমাদের ঢাকার কাহিনী, গুলশানের কাহিনী, বাড়িধারার কাহিনী, হ্যাঁ, করাইল বস্তির কাহিনী, বনানী কবরস্থানের কাহিনী, ওই মগবাজার রেলগেটের কাহিনী। তখন দেখলাম যে না, এটা এই ঘরানার মধ্যেই যেহেতু বুঝতে পারবো। তারপরে যেহেতু আমি চিন্তা করছিলাম ধীরে ধীরে এত বড় একটি বই শেষ করব পুরো মাস জুড়ে, কিন্তু যখন শুরু করলাম তখন যে বললাম না, সে অনেক বড় মাপের একজন প্লেয়ার, মানে লেখক আর কি। আমি খুব পজিটিভলি বলছি, শুরু যদি করেন তখন দেখবেন যে শেষ না করে আসলে থামা যাবে না। এবং আরও একটা চমৎকার দিক, যে যেহেতু রহস্য উপন্যাস, মানে এক একটা জায়গায় মনে হয়ে যাবে যে এই তো রহস্য উন্মোচন হয়ে গেল, কিন্তু ওখান থেকে মোড় ঘুরে অন্যদিকে চলে যাবে, ওখান থেকে মোড় আবার ঘুরে অন্যদিকে চলে যাবে। তো এই হচ্ছে বইয়ের খুবই আমি মানে রোমাঞ্চিত হয়েছে, পুলকিত হয়েছে, এবং আমি আগ্রহ প্রকাশ করেছি যে এই ভাইয়ের অন্য বইগুলো পড়বো, আমার কাছে এত ভালো লেগেছে। এবার এই বই সম্পর্কে একটু বলি, কাহিনিটা কী নিয়ে। তো এখানে বড় লোকের পোলাপানের যে কাহিনীটা হয় সেরকম নিয়ে, যে ওরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মিসকাত নামে এমপি সাহেবের একজন ছেলে, তার আরও 13 জন, টোটাল 14 জনের একটা টিম আছে। তারা বিভিন্ন সময় পার্টি করে বিভিন্ন উপলক্ষতে, বড় লোকদের চাইলে উপলক্ষ দরকার একটা পার্টি করার জন্য। তো এরা আসলে যে পয়লা বৈশাখ, তারপর 31st নাইট, এই ধরনের নিত্য নৈমিত্তিক যে উপলক্ষগুলো, এগুলোতে আসলে পার্টি করতে করতে ফেড আপ হয়ে গেছে, আস্তে আস্তে নতুন কিছু করতে। তো নতুন কিছু কী করা যায়, তখন হ্যালোইন। তো হ্যালোইন সম্পর্কে লেখক এখানে যেটুকু ধারণা দিয়েছে অনেক বিস্তারিত, আমি সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে 31 অক্টোবর এটা বিদেশে করা হয়। তো ওদের ধারণা যে ওই দিন অশরীরী আত্মারা পৃথিবীতে নেমে আসে এবং কারোর সাথে দেখা হলেই ক্ষতি করে। তো সেই থেকে বাঁচার জন্য যারা কাউকে চিনতে না পারে, তখন ওরা কী করে, মুখোশ পরে বেড়ায়, বা যে জাত চরিত্র সেটা না করে অন্য ধরনের মুখোশ পরে ওই দিন ঘুরে বেড়ায়। এবং এটাকে একসময় তারা পার্টিতে রূপান্তরিত করে, হ্যালোইন পার্টি, যাতে অশরীরে আত্মা আসে এবং তাদেরকে চিনতে না পারে। এবং সেখানে সে বলছে যে এই মিষ্টি কুমড়া দিয়ে এক ধরনের মাস্ক, মুখোশ তৈরি করা হয়,
এরকম। তো এই জিনিসটা এই মিসকাত সে বললো যে এইবার আমরা এটা উদযাপন করব। তো যেহেতু বাংলাদেশে এত মানে প্রচলিত না, কেউ এটা করেনি, তখন তারা বলে যে কাউকে জানানো যাবে না, আমরা 14 জন মিলে, আমরা যে খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এরা মিলে করবো, এবং ঢাকাতেও এটা করা যাবে না, তাহলে কোথায় করতে হবে, এটা করতে হবে গাজীপুরে ওদের একটা পুরাতন বাড়ি আছে মানে পরিত্যক্ত, সেখানে করবে। তো পরিত্যক্ত হলেও একদম দারোয়ান আছে দেখাশোনা করার জন্য। তো আগে থেকেই তার মার কাছে পারমিশন নিয়ে দারোয়ানকে দিয়ে বলায় বাড়ি সব ইয়ে করে রাখলো। এবং যেহেতু যে এক একজনকে এক এক জিনিস সাজতে নিজের রূপে থাকতে পারে না, কে কী সাজবে সেটাও আগে থেকে বলে রাখা হলো, এবং ওখানকার আবহাওয়াটা ভূতেরে করা হবে, সব কিছু প্ল্যান করা হলো, এবং প্ল্যান মাফিক তারা ওই দিন সবাই রওনাও দিল। ব্যাঘাত ঘটলো একটা জায়গায় গিয়ে, সেটা হচ্ছে যে বাবু নামের এক বাইকার, সে আসলে ওই দিন তার গার্লফ্রেন্ডের একজন আত্মীয় মারা যায়, তো সে যেতে পারে না, এই জন্য হয়ে গেল 13। যদিও মিসকাত প্রথম থেকে বলছে আনলাকি 13 আমি নিব না, কিন্তু উপায় না পেয়ে তখন এটাই হলো। ওরা চলে গেল। বাইকার বাবু আবার কী করলো, সে ওই দিন বিকেলবেলা রওনা যখন দেয়, তখন এই যে ফুলা রোড দিয়ে সোজা আগায়ে গেলে, যেটা সলিমুল্লাহ হল এবং জগন্নাথ হলের মাঝখানে যে মূর্তিগুলো আছে না, জাস্ট ওই জায়গায় সে টার্ন নিতে গিয়ে বৃষ্টির মধ্যে পিছলায় ওখানে অ্যাক্সিডেন্ট করে বসে। তো অ্যাক্সিডেন্ট করে বসলে বলে ও সেই দিন যেতে পারে নাই। তো এরপরে ঠিক ওই দিন রাত্রে কি হলো, ওই হ্যালোইন পার্টিতে কোনো একজন ওই বাইকার বাবুর যেটা সাজার কথা ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন, তো সেই রূপ ধরে এসে ওকে এলোপাথারি কুপায়ে ওখানে মেরে ফেলে, একদম নিহত করে ফেলে। এই ঘটনাটা যেহেতু এমপির ছেলে জানাজানি হয়ে যায়, জানাজানি হবে বলে ওর মা এটা গোপনে গোপনে পুলিশকে তদন্ত করতে বলে, যেহেতু হ্যালোইন পার্টি বাংলাদেশে এতটা ইয়ে না, তো এরকমই থাকে। তো এই হচ্ছে একটা কেস, একটা রহস্য যেটা আসলে উদ্ঘাটিত হয়নি, পুলিশ এখনও খুঁজছে, বাট কোনো ক্লু পাচ্ছে না কে কাকে ইয়ে করলে, কারণ ওখানে ওরা বন্ধুবান্ধব ছাড়া কেউ ছিল না। তো এই হচ্ছে এখানকার ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা নিয়ে পরবর্তীতে কী হলো, ডাক্তার আসফার নামে একজন লোক, সে হচ্ছে তার খুবই বাতিক ছিল, যৌবন বয়সে যে বিভিন্ন দেশ ভ্রমণ করতো, বাট এরকম ভ্রমণ করতে করতে সে খুবই বড় লোক, তার মানে এই সংসারে কেউ না, বাবা মা ওয়াইফ কেউই নাই, সে নিজের মতো নিজে থাকে, এখন কাজের ছেলে আছে। তো একবার সে আফ্রিকার একটা জঙ্গলে একটা সাপের কামড়ে তার একটা পা পচে যায় এবং পাটা কেটে ফেলতে হয়, এক পা নিয়ে এসে আসে। এখন ঢাকাতে এসে থাকে, যেহেতু বয়স হয়ে গেছে, তো সে নিজে এইসব রোমান্স পছন্দ করলেও, এইসব ঘোরাঘুরি পছন্দ করলে এখন যেহেতু নিজের দ্বারা সম্ভব না, তো সে প্ল্যান করলো সে 2 জন লোককে নিয়োগ দেবে, যারা এরকম সে যে রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে না বা তার কাছে যেগুলো মনে হয় যে অন্য কেউ পারে না, সে তাদেরকে নিয়োগ দিয়ে সেগুলো করাবে। এই জন্য সে 2 জন লোককে সিলেক্ট করলো। একজন হচ্ছে যে জিনভূতে খুব বিশ্বাস করে, অশরীরী আত্মাকে বিশ্বাস করে, এরকম একটা মেয়ে যার নাম মায়া, যে হচ্ছে রেডিওর আরজে, প্রাক্তন, রিসেন্টলি চাকরি ছেড়ে দিয়েছে। আরেকজনকে সে সিলেক্ট করলো যে হচ্ছে আসলে এইগুলো একদমই বিশ্বাস করে না, সে খুবই বাস্তববাদী লোক এবং যুক্তিতর্ক ছাড়া সে অন্য কিছু মানতেই রাজি না। তার নাম হচ্ছে চারু আহসান। সেও এরকম ফ্রিল্যান্সিং করে, নির্দিষ্ট কোনো জব করে না। এবং এই 2 জনকে সে সিলেক্ট করলে তাদেরকে কীভাবে পাওয়া যায়, 2টা পত্রিকা কাস্টমাইজ করে, খুব নাম করা পত্রিকা কাস্টমাইজ করে এই বিজ্ঞাপন দিয়ে ওই 2টা বাসায় পাঠালো। যদিও পরবর্তীতে চারু হাসানের কাছে ধরা খেয়ে যায় যে আসলে কাস্টমাইজ করে এটা পাঠানো হয়েছিল, এবং ওরাও এই বিজ্ঞাপনটার দিকে আগ্রহ প্রকাশ করে। হ্যাঁ, তখন ওদের কাছে আসার পরে তখন ডাক্তার আসফার তাদেরকে নিয়োগ দেয় এবং স্যালারি বলে তোমরা যা ইচ্ছা তাই নাও। এই অ্যাসাইনমেন্ট কী হবে, অ্যাসাইনমেন্ট আমি দেবো। তো ওদের প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে এইটা দেওয়া হয় যে গাজীপুরে হ্যালোইন পার্টিতে মিসকাত খুন হলো এবং এর কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে নাই, এইটাই তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, এটা তোমরা ইয়ে করো। তো এইটা চারু হাসান এবং মায়া এরা 2 জন যখন খুঁজতে গেল, এবং চারু হাসান সেটা খুঁজেও পেল কীভাবে, যে একজন সিএনজি চালক সেই মিসকাতকে খুন করেছে। সেটা কিভাবে, ওই যে বাইকার বাবু যেন অ্যাক্সিডেন্ট করে, একজন সিএনজি চালক বাইকার বাবুকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে রেখে আসছিল। তো যখন রাখতে যায় তখন ওর ব্যাগেই ওই যে ফ্র্যাঙ্কেনস্টাইন যে সাজবে সেটার পোশাক পাওয়া যায়। ওর কাছেই যখন মিসকাত ফোন দিচ্ছিল, সেই ফোন থেকে ও জানতে পারে যে মিসকাত ফোন দিচ্ছে, এবং কোথায় আছে লোকেশন পাঠানো ছিল ওখান থেকে সেটাও জানতে পারে। তাহলে মিসকাতের সাথে এর সম্পর্কটাকে সিএনজি চালকের, সেটা যখন ঘাঁটতে যাওয়া হলো, তখন চারু আহসান যখন ওর বন্ধুবান্ধবের সাথে কথা বলা শুরু করলো, তখন জানতে পারলো যে এই মিসকাত যেহেতু বড় লোকের ছেলে, সে মদ্যপান করতো। তো মদ্যপান করে একদিন গাড়ি চালাতে গিয়ে এই সিএনজি চালকের একমাত্র ছেলের, যার নাম সুরুজ, তাকে চাপা দিয়ে একটা পা অকেজো হয়ে যায়, পাটা কেটে ফেলা লাগে। পরবর্তীতে ওরাও খুব জেদি লোক, সুরুজ কেস করে ওর নামে। কেস তুলে নেওয়ার জন্য ওর যে এমপি মাসে অনেক টাকা পয়সা দিতে চায়, বলে যা খরচ লাগে সব কিছু সে করবে, বাট কোনো মতে সে চায় না, শাস্তি দাবি করে, বাট আলটিমেটলি ক্ষমতার কাছে পরাজিত হয়। কিন্তু ওই ক্ষোভটা সিএনজি চালক পুষে রাখে। আর এই যে কেসে হেরে যাওয়ার পরে সুরুজ আসলে আত্মহত্যা করে ট্রেনের নিচেই পড়ে মারা যায়। এ হচ্ছে ওখানকার ঘটনা, বাট এ হচ্ছে কাহিনী। তো সিএনজি চালককে সে কীভাবে খুঁজে পায়, সে তার যে বন্ধুবান্ধব
মিডিয়াতে কাজ করে তাদের সাথে খোঁজ করে, ওই দিনের ভিডিও দেখে ইমার্জেন্সিতে, তখন একটা সিএনজি দেখতে পায়। এরপর সে সিএনজি চালক থেকে করাইল বস্তিতে তার সাথে দেখা করতে যায়, দেখা করতে গিয়ে সেখানে একটা ইনসিডেন্ট ঘটে, সেখান থেকে সে বুঝতে পারে তার যে হাইট এবং সে বাম হাতি। আর ওই পুলিশের যে রিপোর্ট সেখান থেকে জানে যে মিসকাতকে আসলে বাম হাতি একজন কুপিয়ে ইয়ে করছে এবং তার হাইট কত ছিল। তো এই সব কিছু নিয়ে তার সন্দেহ খুবই ঘনীভূত হয় এবং সে আরও ডিটেলসে গিয়ে শেষ পর্যন্ত জানতে পারে আসলে সেই এই কাজটা করেছে। তো অনেক রহস্যের বেড়াজাল, এবং বিভিন্ন সময় মনে হবে যে রহস্যই উদ্ঘাটন হয়ে গেল, কিন্তু আসলে হলো না। তো ফিনিশিংটা খুব চমৎকারভাবে হয় যে যেহেতু অশরীরী কোনো কিছু বিশ্বাস করতো না, এরা একসময় কবরস্থানে যায়, সেখান থেকে লাশ উঠায়, ওদেরকে গোপনে টাকা দিয়ে, অনেক কাহিনী আছে। তো একটা পর্যায়ে বুঝতে পারে যে এই যে সিএনজি চালক খুব জেদি, তো মিসকাতকে মারছেই, ওর মাকেও মারবে। তো সেটা সতর্ক করার জন্য চারু একদিন আসলে ওর যেদিন প্রথম মৃত্যুবার্ষিকী হয় সেদিন সে কবরস্থানে যায় ওর মা, তো তাকে সতর্ক করার জন্য সে যায়। তো ওই দিনই যায় দেখে ওই সিএনজিওয়ালা, এবং সিএনজিওয়ালা আসলেই ওর মাকে সেদিন মেরে ফেলে। কীভাবে যে ওই ওর মা যে ড্রাইভার তাকে সে অজ্ঞান করে তার সিএনজিতে রেখে নিজে গাড়ি চালক সেজে, এবং ধারণা করা হয় এমপিকেও সে অজ্ঞান করে গিয়ে ওই মগবাজার যে ট্রেন লাইন রেল লাইন ওটার উপরে রেখে যখন ট্রেনটা আসে তখন সে আস্তে করে সরে যায় এবং গাড়ি ওই মাইক্রোটাকে একদম পিষে নিয়ে ট্রেন চলে যায়। এভাবে ওই এমপিকেও সে মেরে ফেলে। সে শেষ পর্যন্ত ওইটাকে আসলে আর রক্ষা করতে পারেনি। যাক, এভাবেই ঘটনাটা ওইখানে শেষ হয়ে গেল। তো মিসকাতের একজন ফ্রেন্ড ছিল যে আসলে কয়দিন পরে বিয়ে করবে, তো বিয়ে করার আগে সে ভাবলো একটা ব্যাচেলার পার্টি দিই। তো এই একটা পার্টিতে মিসকাত অ্যাটেন্ড করলো। অ্যাটেন্ড করে সে রাত্রেবেলা মদ্যপ অবস্থায় সে আবার বাইক চালাতো, বাট হেলমেট পরে চালাতো। বাইক চালিয়ে যাচ্ছে, তো ঠিক যেতে যেতে যখন যাচ্ছে তখন দেখে যে ওই সিএনজি চালক ওই সিএনজি নিয়ে যাচ্ছে, এবং সিএনজির ভিতরে একজন বসে আছে, ওর দিকে তাকায় একটা হাসি দিল, এবং কাছে গিয়েও দেখলো যে এই সেই সুরুজ। তো এখানে একটা কথা আছে, বলা হতো যে আসলে এই সিএনজি চালক যে চান মিয়া, সে একা খুন করে না, তার সাথে একজন থাকে। তো সবাই ধারণা করতো যে এটা তার ছেলে সুরুজ, যদিও সে বলে বেড়াচ্ছে যে আসলে সে মারা গেছে, আসলে মারা যায়নি। তো এই জন্য সে কবর থেকে লাশ উঠালো, দেখলো যে আসলে সেখানে সুরুজের লাশ না। তখন আবার ওখানকার একজন বললো যে সুরুজের লাশের পরে ওখানে আরেকজনকে কবর দেওয়া হয়েছিল, বেওয়ারিশ বলে, নামটা চেঞ্জ করা হয়নি। তো সেখানে সে একটা খটকা খেলো। তো একটা পর্যায়ে গিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তখন ওই যে করাইল বস্তিতে সেখানে গিয়ে খোঁজ নেয়, তখন দেখে যে না, 4-5 জন সাক্ষী আছে যারা সুরুজকে মৃত অবস্থায় রেখেছিল, এবং যে ওখানকার যে ইমাম সাহেব গোসল করিয়েছিল সেও সাক্ষী দেয়। তখন আসলে এখানে আর কিছু বলার থাকে না, যে আসলে মারাই গেছে। কিন্তু যখন সিএনজিতে দেখলো তখন সে বললো যে তাহলে তো বেঁচে আছে, মানে ও তখন অশরীরিত বিশ্বাস করে না, তাহলে এটা কি ভুল দেখছে না ঠিক দেখছে, এই করতে করতে মাথা ঘোরে এবং সে এক পর্যায়ে অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্ট করে ডাক্তাররা ভাবছিল মারাই যাবে, তো একটা পর্যায়ে বেঁচে ওঠার পরে তখন তার পাশে দেখেছে মায়া বসে আছে, ডাক্তার আশফার বসে আছে। তো তখন তাকে বলা হলো যে আমি এখানে কিভাবে আসলাম। তখন তার সব একে একে মনে পড়লো যে আপনি অ্যাক্সিডেন্ট করছিলেন, এই অবস্থা এইরকম। তো তখন সে বললো আমাকে দিয়ে গেল কে। তখন সে বললো যে আপনাকে একজন সিএনজি চালক এখানে রেখে গেছে। তখন ওর মাথায় আবার খটকা লাগলো, তার মানে ওই সেই সিএনজি চালক যে বাবু বাইকারকে দিয়ে গেছে, চান মিয়া, একে দিয়ে গেল। এবং ওর মধ্যে সে দেখছে সুরুজ মিয়া বসেছিল, অথচ সুরুজ মারা গেছে। তো বইয়ের শেষটা হয় এরকম যে এই বইটার নাম পেন্ডুলাম, এরকম যে একদিকে তার বিশ্বাস দোলে, একদিকে অবিশ্বাস দোলে, যে সে তো আসলে যুক্তি ছাড়া কোনোকে বিশ্বাস করে না, অথচ নিজের চোখে দেখছে সুরুজ বসেছিল, এখন সে কোনটাকে বিশ্বাস করবে, এদিকেও দোলে ওদিকেও দোলে। এই জন্য ওই বইটার নাম পেন্ডুলাম মনে হয় রাখা হয়েছে। এইভাবে এই বইটি শেষ হয়ে চমৎকার রোমাঞ্চিত একটি বই, এবং এত অসাধারণ বইটি যত বড়ই হোক না কেন পড়তে গেলে খুব দ্রুত শেষ হয়ে যাবে। খুব ভালো লেগেছে, সময় পেলে পড়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।